নমস্কার, আমি দেবজ্যোতি। আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল আমি একটি পর্ব করেছিলাম যে জুনিয়র চিকিৎসকেরা যেভাবে ঘরে বাইরে চাপে রয়েছেন তারা দু একদিনের মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন। সেই মতোই তারা আজ ধর্মতলায় কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করেছেন এবং তারা বলেছেন পূর্ণাঙ্গ কর্মবিরতি তারা প্রত্যাহার করলেন। কিন্তু তাদের মস্তিষ্কে এত সুষ্ঠুভাবে কর্মবিরতি প্রত্যাহার তারা করে নেবেন, তারা এবার যে নতুন নাটকটি শুরু করেছেন তারা আমরণ অনশন করবেন। আগামীকাল রাত্রি 8:20 পর্যন্ত তারা অপেক্ষা করবেন। তাদের যে দফা 24 রয়েছে, 3 দফা থেকে 24 দফায় দাঁড়িয়েছে, সেই দফা পূরণ না হলে তারা আমরণ অনশন করবেন। অর্থাৎ সরকারকে আবার পুজোর সময় আর একটা ব্ল্যাকমেলের পথে গেলেন এই জুনিয়র চিকিৎসকেরা। এবং জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দেবাশিস হালদার আজকে সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে বললেন 6% সিসিটিভি লাগানো হয়েছে। এই তথ্যগুলো আপনি কোথা থেকে পেলেন? আপনি একজন স্কলার ছেলে, জয়েন্ট এন্ট্রান্সে পাস করে মেডিকেল কলেজের মতো একটা জায়গায় শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ করছেন। এই মিথ্যেগুলো আপনি কোথা থেকে পেলেন? একের পর এক মিথ্যে কথা বলছেন। জুনিয়র ডাক্তারবাবু, আপনারা এত মিথ্যে কথার কারখানা কোথা থেকে আবিষ্কার করলেন? আপনারা যাদের বুদ্ধিতে এই কর্মবিরতি প্রত্যাহার করলেন এবং আমরণ অনশনের ডাক দিলেন, তার পিছনে 5 জন রাজনৈতিক নেতা এবং একজন সংবাদ মাধ্যমের কর্তা রয়েছেন। তাদের সঙ্গে আপনাদের বৈঠকের পরেই আপনারা এই সিদ্ধান্তটুকু নিয়েছেন, অর্থাৎ রাজ্য সরকারকে যাতে বিপর্যস্ত করা যায়, পুজোর সময় পুজোর আনন্দ বাঙালির যাতে মাটি করা যায়, সেই জন্য সংবাদ মাধ্যমে আপনারা ভেসে থাকার চেষ্টা করছেন। রাজ্য সরকারকে বারবার ব্ল্যাকমেল করছেন। শেষবার ব্ল্যাকমেল করে খুব একটা সফল হননি, কারণ বলেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের আর আলোচনার জন্য ডাকবেন না। কারণ আপনারা স্বাস্থ্য সচিবকে যদি সরিয়ে দেওয়া হয়, আপনারা তার পরের দিন বলবেন স্বাস্থ্যমন্ত্রীকে সরে যেতে হবে। তাহলে কে স্বাস্থ্যমন্ত্রীকে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর পদ ছেড়ে দিলেন। তারপর আপনাদের দাবি কি হবে? মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তারপরে আপনাদের যে আসল দাবি, সেই দাবি কিন্তু আপনারা এখন আর মুখে আনছেন না। মিছিলে একবারও তো স্লোগান তুললেন না যে প্রায় 1.5 মাস হয়ে গেল সিবিআই দায়িত্ব নিয়েছে, এখনো পর্যন্ত কেন বিচার দিচ্ছেন না? কারণ আপনাদের পাশে যে কর্পোরেট সংস্থার মদত রয়েছে, তারা কিন্তু আপনাদের পিছন থেকে ইন্ধন দিচ্ছেন। এক শ্রেণীর সংবাদ মাধ্যম, তারা রাজ্য সরকারকে ব্ল্যাকমেল করছেন। তার মূল কারণ কিন্তু অন্য। তারা বেশ কয়েক বছর ধরেই রাজ্য সরকারকে একটি জমির কনভারসেশনের জন্য দাবি করে আসছিলেন। সেই দাবি রাজ্য সরকারের পক্ষ থেকে পূরণ করা হয়নি বা পূরণ করা সম্ভব নয়। তারা রাজ্য সরকারকে ব্ল্যাকমেল করতে চাইছেন। সেই জায়গাতে তারা বেশ কিছুটা জায়গায় সফল হয়েছিলেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের কথা ভেবে বেশ কিছুটা নমনীয় মনোভাব নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে 25 বছর ধরে আমরা যেটুকু অনুশীলন করেছি যে মাথা নিচু করার পাত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, কিন্তু তিনি জুনিয়র চিকিৎসকদের পুত্র কন্যা পরিবারের সদস্য ভেবে বেশ কিছুটা নমনীয় মনোভাব নিয়েছিলেন। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় এই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যে মানবিক ব্যবহার করেছিলেন তা কিন্তু বাংলার প্রতিটি মানুষ দেখছেন। আপনারা 35 জন গরিব প্রান্তিক মানুষকে মেরে ফেললেন। মেরে ফেলার পর আপনাদের বিবেক জেগেছে, আপনারা কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন। যদি কর্মবিরতি প্রত্যাহার করে নেন, তাহলে অবস্থান এবং অনশন কিভাবে করবেন? নাকি আরজি করের যে পেশেন্ট রয়েছে, মেডিকেল কলেজের যে পেশেন্টগুলো রয়েছে, এসএসকেএম হাসপাতালে যে পেশেন্টগুলো রয়েছে, সেগুলো চিকিৎসা আপনারা কি এই ধর্মতলার ডরিনা ক্রসিং থেকে করবেন?
মিথ্যের একটা শেষ থাকে, আপনাদের মিথ্যের কোনো শেষ নেই। প্রতিদিন এই মিথ্যের কারখানা থেকে নতুন নতুন মিথ্যের আপনারা আবিষ্কার করছেন এবং সংবাদ মাধ্যমে যেভাবে জনপ্রিয়তা আপনারা পাচ্ছেন তা কিন্তু আপনাদের মাথা ঘুরে গেছে। সংবাদ মাধ্যমের ফ্ল্যাশলাইট, সংবাদ মাধ্যমের ক্যামেরা, সোশ্যাল মিডিয়ায় আপনাদের যে প্রচার হয়েছে, বেশ কয়েকজন ইতিমধ্যেই কিন্তু ডাক্তারি আন্দোলন থেকে বড় নেতার পর্যায়ে নিজেদের পৌঁছে দিয়েছেন। আপনাদের বিবেকবোধ একটুও কি জাগলো না? ৩৫ জন যেভাবে বিনা চিকিৎসায় মৃত্যু হলো, তাদের জন্য আপনারা কতবার মিছিল করেছেন, কতবার তাদের জন্য আপনাদের হৃদয় কেঁদেছে। আরজি করে যে মহিলা তরুণী ছাত্রের মৃত্যু হয়েছে তার বিচারের কথা তো কই বলছেন না। তার বিচার কবে হবে সিবিআই এর কাছে তো চাইছেন না। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আপনারা ইন্দিরা জয়সিং এর মতো একজন বিখ্যাত আইনজীবী যাকে সকলে সম্মান করেন তার কাছে ভুল তথ্য দিলেন। তিনি কি আগামী দিন আপনাদের এই কেসটিকে লড়তে চাইবেন? সূত্রের খবর হয়তো সেই কেস থেকে তিনি নিজেকে সরিয়ে নেবেন। সঙ্গে আরও একজন রয়েছেন, তিনিও কিন্তু এই কেস থেকে সরে যেতে চাইছেন। তারা যে তথ্য সুপ্রিম কোর্টে তুলে ধরেছেন তাদের পক্ষে এই কেস আর লড়া সম্ভব নয় বলেই সূত্রের খবর। তবে দেখা যাবে আগামী 7 তারিখ এই কেসটি নতুন করে শুনানি রয়েছে, সেখানে কি হয়। তবে জুনিয়র চিকিৎসকেরা যেভাবে রাজ্য সরকারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন তা কিন্তু বাংলার মানুষ প্রতিটি পদক্ষেপে লক্ষ্য করছেন। ধর্মতলার মতো একটি জায়গা, একটি বাণিজ্যিক এলাকা, যেখানে পুজোর সময় গ্রামগঞ্জ থেকে বহু মানুষ আসেন তার কন্যা তার পুত্রের গায়ে একটি পুজোর পোশাক তুলে দেওয়ার জন্য, যারা প্রতিদিন ওখানে ফুটপাতে রোদ জল বৃষ্টিতে চা বিক্রি করেন, বিভিন্ন খাবার বিক্রি করেন, তাদের কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছেন? গ্রামের প্রান্তিক মানুষগুলো তাদের পুজোর একটি ছোট্ট কেনাকাটা যেটুকু সারবেন সেটুকু ধর্মতলার মতো একটি প্রাণ কেন্দ্র, যেটা গোটা কলকাতার প্রাণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত, যে জায়গা অবরুদ্ধ হলে গোটা কলকাতা অচল হয়ে যেতে পারে, সেই রকম একটি জায়গাতে আপনাদের আন্দোলনকে নিয়ে এলেন। আরজি করে আন্দোলন করে সুবিধা হচ্ছিল না, স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন করে আপনাদের সুবিধা হচ্ছিল না। এবার আপনারা একেবারে কলকাতার উপকণ্ঠ ধর্মতলার ডরিনা কষি নিয়ে চলে এলেন। মানুষের জনজীবনকে বিপর্যস্ত করার পক্ষে এই ডরিনা ক্রসিং যদি অবরুদ্ধ হয় তা যথেষ্ট। সেই জায়গাতে আপনারা রাজ্য সরকারকে যেভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন, যেভাবে প্রাণের ঝুঁকির কথা বলছেন, তাতে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আরো কঠিন পদক্ষেপের দিকে যেতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ এক্স হ্যান্ডেল একটা টুইট করেছেন যে জুনিয়র চিকিৎসকেরা যদি আমরণ অনশনে যায় তাদের চিকিৎসার দায়িত্ব তার যে সিনিয়র দাদারা রয়েছেন, সিনিয়র চিকিৎসকেরা রয়েছেন, তাদের নিতে হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে সমস্ত নিরাপত্তার ব্যবস্থা কিন্তু যাতে করা হয় তার দাবিও তিনি করেছেন। আজকে এই দেবাশিস হালদার সাংবাদিক সম্মেলন করতে করতে জানালেন যে একজনকে নাকি পুলিশ লাথি মেরেছে, তাকে নাকি এমনভাবে মারধর করা হয়েছে। ধর্মতলার মতো একটি জায়গা, সেখানে হাজারো এক সিসিটিভি রয়েছে, সেই ছবি আপনারা দয়া করে সামনে নিয়ে আসুন। কারণ যেভাবে একটার পর একটা মিথ্যে কথা আপনারা বলছেন, বাংলার মানুষের কাছে ভগবান বলে আপনাদের একসময় মানুষ দেখত, কিন্তু সেই ভগবানের যদি এই রূপ হয়, যাদের হাতে মানুষের মৃত্যু হচ্ছে তারা কি আর ভগবান থাকেন? এই জুনিয়র চিকিৎসকদের কাছে অনুরোধ করব আপনাদের শুভবুদ্ধি উদয় হোক এবং আপনারা কাজে ফিরে আসুন। একটার পর একটা মিথ্যা এক শ্রেণীর সংবাদ মাধ্যম যেভাবে অপপ্রচার করেছেন। গত কয়েকদিন আগে একটি সংবাদ মাধ্যমে দেখছিলাম যে এই তরুণী ছাত্রীকে তাকে নাকি গণপিটুনি দেওয়া হয়েছে, মিথ্যের একটা সীমা থাকে। পোস্টমর্টম রিপোর্ট বা ময়নাতদন্ত রিপোর্ট এসেছে, সেখানে গণপিটুনির কোনো সত্যতা নেই এবং সেই পোস্টমর্টম রিপোর্টে এই জুনিয়র চিকিৎসকদের একাংশ সই করেছিলেন। তারপরেও এই মিথ্যা কিভাবে এই সংবাদ মাধ্যম প্রতিদিন মানুষের কাছে পেশ করছেন, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে মানুষের মধ্যেও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। জুনিয়র ডাক্তারবাবুদের কাছে আবার অনুরোধ করছি, চিকিৎসা পরিষেবা ফিরিয়ে দিন এবং সরকারকে
ব্ল্যাকমেলের রাস্তা থেকে আপনারা ফিরে আসুন। যদি সরকার দখলের চেষ্টা হয় বাংলাদেশের কায়দায়, তাহলে আপনারা 2026-এর বিধানসভা নির্বাচনে একেবারে ভোটে দাঁড়িয়ে পড়ুন। নিশ্চয়ই মানুষ আপনাদের আশীর্বাদ করবেন, কারণ আপনারা তো কয়েকটা মোমবাতির আলোতেই আপনারা যেভাবে আলোকিত হয়েছেন। রাত জাগার নাম করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যে ছবি দেখা গেছে, যে সংস্কৃতির স্লোগান শোনা গেছে, তাতে কিন্তু বাংলার মানুষের মাথা হেঁট হয়ে যাচ্ছে। আপনাদের মঞ্চ থেকেই স্লোগান উঠছে, কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্য সচিবকে যেভাবে জুতোর মারার কথা বলছেন, তাতে বাংলার সংস্কৃতির পক্ষে একেবারেই বেমানান। অর্থাৎ আপনাদের এই আন্দোলনে অত্যন্ত বেমানান লাগছে। আপনারা মানুষের সেন্টিমেন্ট গ্যাদার করার জন্যই এই কর্মবিরতি প্রত্যাহারের একটা নাটক তৈরি করার চেষ্টা করছেন। আপনারা যদি অবস্থান করেন, কিভাবে আপনারা কাজ করবেন? কাজ করা তো যদি রিলে অনশনের কথা বলতেন, তাহলে বুঝতাম যে আপনাদের অফ ডে বা আপনাদের ডিউটির বাইরে আপনারা সেই রিলে অনশনে যোগ দেবেন। কিন্তু আপনারা বললেন আগামীকাল রাত্রি 8টার পর থেকে আমরণ অনশনে চলে যাবেন। তাহলে আপনাদের ডিউটি কি করবে? আপনাদের কর্মবিরতি যে প্রত্যাহারের নাটক আপনারা করছেন, সেই নাটক আর বাংলার মানুষকে দেখাবেন না। আপনারা যদি মনে হয় সংসদীয় গণতন্ত্রে ওই সিআইটি রোডের নেতাদের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করবেন, তারাও কিন্তু এই মুহূর্তে গণতন্ত্রের জায়গাতে লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য এবং একটি মাত্র পুরসভা তাদের দখলে রয়েছে। আগামী দিনে তারা কিন্তু আরো বড় রাজনৈতিক চাপের মধ্যে পড়বেন এবং রাজনৈতিক সংকটের মধ্যে পড়বেন। ইতিমধ্যেই আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি যে অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে কংগ্রেসের পক্ষ থেকে পদের সভাপতি করা হয়েছে। যদি সমস্ত রাজনৈতিক অঙ্ক ঠিক থাকে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রয়োজনে কংগ্রেসকে সঙ্গে নিয়ে এ রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করলে তাদের আসন সংখ্যা কিন্তু আরো বাড়বে। কারণ তৃণমূল কংগ্রেসের যে 45-46% ভোট রয়েছে, তার সঙ্গে যদি কংগ্রেসের 7-8% ভোট যোগ হয়, তাহলে কিন্তু এই বাম নেতারা আরো বড় রাজনৈতিক সংকটে পড়বেন এবং ভারতীয় জনতা পার্টিও আরো বড় রাজনৈতিক সংকটের মধ্যে পড়বেন। অর্থাৎ জুনিয়র ডাক্তারবাবুরা যেভাবে রাজ্যকে এবং রাজ্য সরকারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন, বাংলার সবচেয়ে বড় শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পূজা, সেই পূজাকে যেভাবে মাটি করে দেওয়ার চেষ্টা করছেন, তা কোনো মতেই বাংলার সংস্কৃতির পক্ষে সুখকর নয়। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে আরও একবার অনুরোধ করছি, আপনারা আমার চ্যানেলটিকে এই কয়েকদিনে যেভাবে জনপ্রিয় করে তুলেছেন, আপনারা অনেকেই দেখছেন, দয়া করে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাতে আগামী দিনের নতুন নতুন পর্ব আপনাদের সামনে উপহার দিতে পারবো। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উই ওয়ান্ট জাস্টিস, নির্যাতিতার বিচার চাই।